হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলো। কেমন আছেন সবাই? হ্যালো। কবি আপু মনে হয় কিছু বলছিলেন, আপু শোনা যায় নাই, আপনি আবার একটু বলবেন? কেমন আছেন ভাইয়া? আমি জানি না কেন এরকম হচ্ছে, বাট আমার হেডফোনের প্রবলেম হলো না নেটওয়ার্কের প্রবলেম বুঝতেছি না। আপু একটু ওকে আবার বলবেন যে কি বলছিলেন, আমি তখন শুনতে পাইনি। ভাইয়া এখন কেমন আছেন আপনি? শরীর খারাপ ছিল বুঝতে পারছেন তো। আচ্ছা, আছি মোটামুটি আছি, শরীর ঠিক হয়েছে কিন্তু শরীর খুব দুর্বল। আর ফুড পয়জনিং বলতে আহ, এটা আসলে আমার কখনো অভিজ্ঞতা ছিল না। সেটা হচ্ছে আমাদের মাঝে জেমস বন্ড জয়েন করতে যাচ্ছে। যাই হোক, আমার বিষয়টা হয়েছিল যে বাসার আমার মানে রুমের। ওকে ওকে ভাই, আমরা পরিচয় হবো, সমস্যা নেই। সামুল আলম ভাই, আসলে আমার বাসার যে রুমটা ছিল, রুমের জানলার কাছে আরেকটা বাসা, ওইখানে হচ্ছে ওদের মানে উইপোকার হয়েছিল, মানে প্রচুর উপদ্রব হয়েছিল। ওরাও হচ্ছে বিষ, উইপোকার বিষ স্প্রে করছিল। তো এই বিষটা আসলে স্প্রে করার জন্য আমি ওখানে ঘুমাইছিলাম রাত্রেবেলা জানালা খুলে রেখে। ওই ওই বিষটা যেভাবে হোক আমার আহ, মানে নাক মুখের মধ্যে দিয়ে ঢুকছে, ভেতরে ঢুকছে, যার জন্য প্রবলেম গুলা আসলে তৈরি হয়েছিল। প্রচুর পেটে ব্যথা আর প্লাস বমি টমি, এগুলা প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিল। আর উই পোকার বিষ থেকে আসলে কারোর যে সমস্যা হইতে পারে এটা জানা ছিল না। জি ভাইয়া। ওকে, তোফাউল জান্নাত আপু, আপনি আজকে জয়েন করলেন, সবার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালাম আপু, আপনি আপনার পরিচয়টা দেন, সবার সাথে আসলে আমরা পরিচিত হই। আমি সিলেট থেকে বলছি। আপনি
এমনিতে কি করেন, পড়াশোনা করেন নাকি হ্যাঁ আমি পড়াশোনা করি। কোথায়? এই আমি তো সিলেটে থাকি। সমস্যা নাই। আপনার কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন, কোথায় সমস্যাতে শেষ? আমি হচ্ছে ডিগ্রি এবার সেকেন্ড ইয়ারে উঠবো। আচ্ছা আমি হচ্ছে ডিগ্রিতে পড়ি। সাবজেক্ট কি আছে? মানে হ্যাঁ কোন সাবজেক্টে? হ্যাঁ ইসলামের ইতিহাস। আচ্ছা যাই হোক, আপনি ক্লাস করতে থাকেন, দেখতে থাকেন। আর যেহেতু এখানে যে রোকন ভাই আর মাত্র জয়েন করলো, রোকন ভাই আপনিও কয়েকটা ক্লাস মিস দিচ্ছেন, আপুরও আজকে ফার্স্ট ক্লাস। সো আসলে আমরা এই টপিকটা আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত মনে হয় কন্টেন্ট রাইটিংটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? কন্টেন্ট রাইটিং আজকে লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসটা আপনাদের জন্য একটু বোঝা টাফ হয়ে যাবে যারা নতুন আছেন। হয়তোবা নেক্সট কোনো ক্লাস থেকে নেক্সট কোনো টপিক শুরু হইলে পরে সেই ক্লাসটা আপনাদের জন্য বেটার হবে। তারপরে আমি একটা ধারণা দিয়ে ধারণা দিলে হালকা একটু ব্রিফ করলে ভালো হয়। জি জি, আমি আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে কেমন কি হয় বা কেমন এগুলো আসলে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে লস করব, নেক্সট ক্লাস থেকে হয়তো আপনাদের এই সমস্যাটা হবে না। আর জেমস বন্ড ভাইয়া না আপু বুঝতে পারতেছেন আপনার নাম? জেমস বন্ড। জেমস বন্ড আপনি কি আজকে নতুন জয়েন করলেন? জি ভাই। আচ্ছা বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম হ্যাঁ নূর মিনা। আচ্ছা আচ্ছা, আপনি কেউ আপনাকে লিঙ্ক দিছে বা এরকম কিছু এরকম? হ্যাঁ ভাই রাজু দিছে, রাজু মোল্লা। ওকে সমস্যা নাই ভাইয়া, আমি তো বারবারই বলতেছি যেহেতু আজকে মনে হয় আপনাদের 5 নম্বর ক্লাস, না আমি যদি ভুল করে না থাকি? আজকে জয়েন করলাম সঠিক জানি না। যেহেতু আজকে 5 নম্বর, আচ্ছা আচ্ছা, যেহেতু 5 নম্বর ক্লাস, আমরা হচ্ছে আগের ক্লাসগুলা যেহেতু মিস করছি, যারা নতুন জয়েন করতেছি তাদের জন্য একটু বোঝা টাফ হয়ে যাবে। আমি আগের ক্লাসে মূলত কন্টেন্ট মার্কেটিং আর কন্টেন্ট রাইটিং নিয়ে 2টা ক্লাস নিছি আর ইন্ট্রোডাক্টরি ক্লাস নিছি। যাই হোক, আমরা হয়তো সামনে আগাইতে থাকি, দেখা যাক কত দূর কি হয়। আর জেমস বন্ড মানে নূর ভাইয়া, আপনি আপনার এই যে নূর নাম দিয়ে একটা আইডি খুলে জয়েন করলে ভালো হবে, ঠিক আছে? সবসময় তো আসলে এই জেমস বন্ড নামটা চোখের সামনে থাকবে, দেখতে একটু কেমন দেখা যাবে। আর নূর ভাই আপনি হচ্ছে আপনার পরিচয়টা এটা একটু সবার সাথে শেয়ার করেন, এখানে সবাই মোটামুটি সবার ভাই আমি আইডিটা চেঞ্জ করে লগইন করি। পরিচয়টা একটু সবার সাথে শেয়ার করেন। হ্যালো এটা আমার আচ্ছা, আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আমি প্রচুর নেটওয়ার্কের সমস্যা পাচ্ছি। আজকে নেটওয়ার্ক জি ভাই শুনতে পাচ্ছি ভাই। আমি আজকে কথা হবে মাঝখানে অনেক কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ আজকে প্রচুর নেটওয়ার্কের সমস্যা পাচ্ছি, জানি না কেন এই অবস্থা হয়েছে। দেখা যাক কত দূর কি হয়। আচ্ছা, নতুন জয়েন করছে রাজু ভাই এর একটা ভাই বললো যে রাজু ভাই জেমস বন্ড নূর ভাই
আর হচ্ছে এদিকে যে আপুটাও চলে গেল, সামিউল ভাই রেফারেন্স আসছিল। যে আপনারা একটু তাদের কন্ট্যাক্টটা বা তাদের ডিটেলস আমার সাথে একটু শেয়ার করে দিয়ে, অথবা তারা আসলে তাদেরকে বলবেন। আমি আছি ভাইয়া, আমি কানেক্ট আছি। ও আছেন আছেন, আচ্ছা আপু আপনার ফোন নাম্বার, আপনার নাম আর আপনার ইমেইলটা, তিনটা ইনফরমেশন আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ফোনে। Okay. এখানে চ্যাট বক্সেও আপনারা লিখতে পারেন। ওকে ওকে। তো আমি দুইটা 11 বাজে, সো আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি। গত ক্লাসে আমরা আসলে কোন পর্যন্ত দেখছিলাম? ভাইয়া একটা এক্সপায়ার ডোমেইন কিভাবে আমরা পাবো, দেন সেটার লিঙ্ক কিভাবে বের করবো, এই পর্যন্ত। ওকে, বুঝতে পারছি। এ পর্যন্ত দেখছিলাম। সো যারা আসলে আজকে নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটু শর্টলি ব্রিফ দেই। সেটা হচ্ছে যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আসছেন। ডিজিটাল মার্কেটিং বলতে পারেন অনেক, মানে অনেকেরই ধারণা থাকতে পারে যে অনেক ইজি বিষয় বলে আসলে সবাই আসে আর কি ডিজিটাল মার্কেটিং, মানে এটা টেন্ডেন্সি আর কি থেকে থাকে ডিজিটাল মার্কেটিং এর কিছু। সো ডিজিটাল মার্কেটিং আসলে সহজ থেকে শুরু করে কঠিন সব দিকেই সবকিছু আছে। সো আমরা আসলে আমাদের প্রয়োজনে বিভিন্ন কিছু শিখতেছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রথমে আমরা শিখছি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কিভাবে কন্টেন্ট মার্কেটিং করব, কন্টেন্ট রাইটিং, তারপরে এই যে বিভিন্ন ধরনের আর্টিকেল, ব্লগ লেখা, এগুলো দিয়েও যে ইনকাম করা যায়, এগুলো আসলে আমি একটা সময় আপনাদের সবার সাথে হয়তো আলোচনা করছি যে কন্টেন্ট রাইটিং করে কিভাবে ভালো ইনকাম করা যায়। আহ, এই আলোচনাগুলো কিন্তু আপনাদের সাথে করা হয়েছে। সো এখন যে বিষয়গুলা কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমরা 2 দিন অলরেডি আলোচনা করছি, যে কন্টেন্ট মার্কেটিং রাইটিং কি, কোথায় করে, কেন করে, কিভাবে শুরু করব আমরা, সেটা আলোচনা করছি। আজকে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর শেষ ধাপে আসলে চলে আসছি। এই ধাপটাতে আসলে কন্টেন্ট রাইটিং এর বিভিন্ন কিছু আমরা দেখাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে কন্টেন্ট রাইটিং এর কিছু আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সবার সাথে আইডিয়া নিয়ে আলোচনা করব যে এই আইডিয়া আসলে কাজ করলে পরে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ইজিলি কিছু করা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করলে। সেই আইডিয়াগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু শেয়ার করব যে ইনকাম আসলে কেমন হইতে পারে এগুলা, বা কেমন কি, এগুলা শেয়ার করার চেষ্টা করব। সো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি যে কন্টেন্ট রাইটিংটা নাম শুনেই বুঝতে পারতেছেন যে আসলে কোনো বিষয় নিয়ে লেখালেখি করা। এক্ষেত্রে সেই লেখালেখিটা আপনাদের কোনো পর্যায়ে বা যে কোনো ভাষায় যে কোনো কিছুতেই হইতে পারে, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে হইতে পারে, যেটা বারবার আমি আলোচনা করতেছি। আর এই লেখাটা শুরু করতে হবে হচ্ছে আপনাদের ইন্টারেস্টিং বিষয় দিয়ে। আপনাদের ইন্টারেস্টিং বিষয় ছাড়া আসলে এই লেখাটা কেউই সুইটেবল ওয়েতে বা সুইটেবল লেখা লিখতে পারবেন না, যেটা আমি বারবার বলি আর কি। সো কন্টেন্ট রাইটিং এর আজকে যে বিষয়গুলো আলোচনা করবো, সবাই একটু খাতা কলম নিবেন, হ্যাঁ, যারা আগের আছেন বা আছেন খাতা কলম নিবেন, কারণ আজকে যে পয়েন্টগুলো আমি নোট আউট করে দেবো, এই পয়েন্টগুলো সবার ক্ষেত্রেই খুব দরকার।
আচ্ছা, আমাদের মনে হয় গত ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট করতে বলছিলাম বা লিখতে বলছিলাম, লিখছিলেন কেউ? জি ভাইয়া। Okay. লিখে থাকলে পরে তার লিঙ্কটা অথবা কিসে লিখছিলেন, লিঙ্কটা আসলে চ্যাট বক্সে দিয়ে দেন আপনারা। এই আর একটা কথা যেটা আমি সবাইকে সবসময় বলি সেটা হচ্ছে যে আপনারা যাই লিখেন না কেন, সে যে বিষয় হোক, আহ, লেখার আগে এবং পরে সেই বিষয়টা আপনারা নিজেরা পড়বেন নিজেদের। আমি কিছু টুলও আপনাদের দেখাইছিলাম কিভাবে প্ল্যাগারিজম, আপনাদের লেখাটা ইউনিক কিনা, কিভাবে প্ল্যাগারিজম চেক করবেন, প্ল্যাগারিজম যদি ধরা পড়ে কিভাবে রিরাইট করবেন, এই জিনিসগুলো দেখাইছিলাম। আপনারা যারাই লিখছেন তারা কি এই বিষয়গুলো চেক করছিলেন? এই আমি একজনের রেসপন্স পাচ্ছি আসলে। যাই হোক, আমরা লেখাগুলা দেখবো। আপনারা যারা যারা করছেন তারা এখানে লেখাগুলা দিয়েন। যারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের প্রথম অবস্থায় একটু জটিল লাগতে পারে, একটা দুইটা ক্লাস কন্টিনিউ করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আসলে 4টা ক্লাস 5টা ক্লাস আসলে যা শেখানো হয়েছে সেটা আসলে শর্টলি ব্রিফ দেওয়াটা অনেক টাফ একটা বিষয়। আপনি একটু ক্লাস করতে থাকেন, নিজেরা পেয়ে যাবেন। তো আমি প্রথম থেকে বলতেছি, আজকে খাতা কলম আপনারা সবাই খাতা কলম নিয়েন। আবার বলতেছি খাতা কলম নিয়েন, খাতা কলম নেওয়া ছাড়া আসলে কোনো ওয়ে নাই। আজকে আমি পয়েন্ট আউট করে রাখছি কিছু বিষয়গুলো, এই বিষয়গুলোই আপনাদের। প্রথমে আমরা একটা কন্টেন্ট রাইটিং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোন কোন বিষয়গুলো আছে এই 7টা পয়েন্ট আউট করব। হ্যাঁ, কি কি 7টা পয়েন্ট আউট করব? প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সিলেকশন করতে হবে। আমি আবার বলতেছি যে প্রথম পয়েন্টটা ইন্ডাস্ট্রি সিলেকশন। আপনারা সবাই একটু খাতা কলম রাখেন আজকে। আর যারা কথা শুনতে পাবেন না স্পষ্ট বলবেন যে ভাই কথা বেজে যাচ্ছে, আবার রিপিট করেন। আমি 10 বার রিপিট করতে হলেও রিপিট করব, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হোক আর যে কোনো প্রবলেমের জন্য। সো প্রথম যে ইটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেকশন। আপনাকে আগে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর আপনার ইন্টারেস্ট আছে, কোন বিষয়ে আপনি আর্টিকেল লিখবেন। সেটা হইতে পারে টেকনোলজি, সেটা হইতে পারে এডুকেশন, সেটা হইতে পারে প্রোডাক্ট, সেটা হইতে পারে, মানে এই ইন্ডাস্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে। সো প্রথম পয়েন্টটা হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। আর এই সিলেক্টের পেছনে কিভাবে সিলেক্ট করবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করার এক মানে ওয়েই হচ্ছে একটা, যে আপনাদের কোন বিষয়টার প্রতি প্রত্যেকের ইন্টারেস্ট, সেই বিষয়টা নিয়ে আসলে সেই ইন্ডাস্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। ইন্ডাস্ট্রি সিলেক্ট হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আপনি আপনার কন্টেন্ট আইডিয়া নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ ফর কন্টেন্ট আইডিয়া, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে রিসার্চ ফর কন্টেন্ট আইডিয়া। সো আপনি যে বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট রাইটিং করবেন, একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করলেন, যেমন ধরেন টেকনোলজি সিলেক্ট করলেন। এখন আপনাকে রিসার্চ করতে হবে যে টেকনোলজি, আমি তো ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, এর আসলে কোন আইডিয়া নিয়ে আমি কাজ করলে পরে খুব দ্রুত এবং খুব ইজিলি সাকসেসফুল হইতে পারবো। এই বিভিন্ন কন্টেন্ট আইডিয়া নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। সেগুলা কিভাবে করবো হয়তো আমি 2টা ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা একটা কন্টেন্ট নিয়ে রিসার্চ করবেন বা এই কন্টেন্টের মার্কেট ভ্যালু করবেন। আমি কিন্তু আপনাদের একটা কথাই বলছি যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সেল হয়। সো
এইখানে ইসের বিষয় না। সো আমি তারপরেও আজকের ক্লাসের আপনাদের কিছু কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, কারো যদি কোনো আইডিয়া ভালো লাগে সেই আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন। হ্যাঁ, সো দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট আমি আবার বলতেছি যে রিসার্চ ইওর কন্টেন্ট আইডিয়া, মানে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পরে আপনি কন্টেন্ট আইডিয়া নিয়ে রিসার্চ করবেন। 3 নাম্বার যে পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বলেন, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, আর ডিজিটালের মার্কেটিং এর ক্ষেত্রেই বলেন, সেটা হচ্ছে যে নো ইওর রিডার অথবা নো ইওর অডিয়েন্স, অথবা মানে আপনার টার্গেটেড পার্সন কারা। আপনি যে একটা আর্টিকেল লিখবেন, একটা ব্লগ লিখবেন, এটা কারা পড়বে তাদেরকে আগে জানতে হবে আপনাকে। হ্যাঁ, সেই অনুযায়ী আসলে আপনাকে ব্লগ বা আর্টিকেলটা লিখতে হবে, কারণ আপনি জানলেন না কারা আপনার টার্গেটেড কাস্টমার, কারা আপনার টার্গেট। শুধুমাত্র এটা যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে তা না, আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও আলোচনা করছি যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সে প্রোডাক্টটা কাকে সেল করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন বা শুধুমাত্র না মানে তো কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টাই না, শুধুমাত্র যে লোক সেটাও না। ওই যে আমি একটা উদাহরণ দিছিলাম, আপনি যে একটা শীত প্রধান দেশে আপনি যদি গরম বা গরমের দেশে দুবাইতে প্রচুর গরমের মধ্যে আপনি যদি শীতের কাপড় বিক্রি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল একটু হবে না। সো আপনাকে কি করতে হবে যে আপনি শীতের কাপড়টা আপনি কোথায় সেল করবেন, অবশ্যই শীত প্রধান দেশে, শীত বেশি আছে যেখানে সেখানে। সো আপনাকে ওইভাবে যে আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা ব্লগ লিখবেন, আপনার এই ব্লগের কি কারা পড়বে, কেন পড়বে, তাদের পড়ে আসলে কি উপকার হবে, এই বিষয়টা হচ্ছে আপনাকে আপনাদের সবাইকেই এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো 3 নাম্বার পয়েন্টটা নো ইওর রিডার্স বা নো ইওর অডিয়েন্স যেটা। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি দেখেন আপনি একটা ক্যাটাগরি ইন্ডাস্ট্রি সিলেক্ট করলেন, ওকে, ইন্ডাস্ট্রির পরে আপনি কন্টেন্ট আইডিয়া রিসার্চ করে একটা কন্টেন্ট আইডিয়া বের করলেন, ওকে, তারপরে কি করলেন আপনি হচ্ছে আপনার রিডার বা এই কন্টেন্ট একটা কন্টেন্ট আইডিয়া পাইলেন, এই কন্টেন্ট আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনি আপনার রিডার কারা বা আপনার অডিয়েন্স কারা বা আপনার কাস্টমার কারা সেটা আসলে খুঁজে বের করলেন। খুঁজে বের করার পরে আপনি হচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে পিক এ টপিক, যে কোন টপিকটার উপরে, এবার দেখেন স্পেসিফিক কোন টপিকটার উপর আপনি লেখা শুরু করবেন। হ্যাঁ, সেটা আসলে আপনাকে বের করে নিতে হবে। সো 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে পিক এ টপিক, আপনাকে একটা টপিক পিক করতে হবে, তারপর সেই টপিক ওয়াইজ আগাইতে হবে। সেই টপিকটা আপনারা কিভাবে পিক করবেন বা সেই টপিকটা কিভাবে আসলে সেই টপিকটা নিয়ে কাজ করবেন। যেমন ধরেন ইন্ডাস্ট্রি সিলেকশনের ক্ষেত্রে আপনারা টেকনোলজি করলেন, তারপর একটা কন্টেন্ট আইডিয়া করলেন যে আমি টপ 10 আইডিয়া চালু করতে পারি, যেমন টপ 10 মোবাইল, তারপরে টপ 10 ঘড়ি, স্মার্ট ওয়াচ, টপ 10 এরকম টেকনোলজি বিভিন্ন টপ 10 আইডিয়া, মানে কন্টেন্ট আইডিয়া হলো। তারপরে 3 নাম্বার পয়েন্টটা ছিল কিন্তু যে আপনার রিডারকে জানা, হ্যাঁ, যে এই ঘড়ি বা মোবাইল কারা ইউজ করে সেই রিডারকে জানা। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এখন একটা টপিক তুলে ধরা, হয়তো বা হইতে পারে যে আপনি 10টা মোবাইল সম্পর্কে লিখতে পারেন। সো আপনি টপিকটা যে কোন টপিকটা ট্রেন্ডিং অবস্থায় আছে, কোন টপিকটা ভালো অবস্থায় আছে, মোবাইল ফোন নাকি স্মার্ট ওয়াচ, এগুলো আসলে আপনি বলে করতে। আবার কেউ কেউ আছে ধরেন একটা টপিকের উপর যে আইফোন 11 প্রো ম্যাক্স নতুন রিলিজ দিল বা আইফোন 12 নতুন রিলিজ দিল, সো আইফোন 12 এর উপর হচ্ছে আপনি একটা আর্টিকেল বা ব্লগ লেখেন, তখন দেখবেন যে আসলে ভিউটা বেশি। মানে এই যে মানে আপনাদের একটা টপিক সিলেক্ট করতে হবে, ঠিক আছে, টপিক সিলেক্ট করে তারপরে কিন্তু আপনাদের আর্টিকেল লেখা শুরু করতে হবে। সো আমি আবার বলতেছি 4টা পয়েন্ট আলোচনা করলাম। একটা হচ্ছে প্রথমে আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, 2 নাম্বারটা হচ্ছে আপনাকে কন্টেন্ট আইডিয়া নিয়ে রিসার্চ করতে হবে, 3 নাম্বারটা হচ্ছে আপনার অডিয়েন্স বা রিডার সম্পর্কে জানতে হবে, 4 নাম্বারটা হচ্ছে আপনাকে একটা টপিক পিক করতে হবে, তারপর সেই টপিক নিয়ে আসলে আপনারা কন্টেন্ট রাইটিংটা শুরু করবেন। হ্যাঁ, 4 নাম্বার গেল। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে সিম্পলিসিটি, মানে আপনি যে আর্টিকেলটা লেখেন বা যে ব্লগটা লেখেন এটা সবসময় চেষ্টা করবেন সিম্পল রাখার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা আসলে ওকে। কাজী নিশাদ ভাই, আপনার সাথে পরিচিত হব আমরা, সমস্যা নেই। আপনি একটু ক্লাস করতে থাকেন। আর কথা হচ্ছে যে
যেহেতু 5টা ক্লাস পরে 5 নম্বর ক্লাসে আসছেন, একটু বুঝতে সমস্যা হবে, সবাইকে উদ্দেশ্যে বলতেছি যারাই নতুন ক্লাসে আসছেন। সো আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকেন, এক সময় বুঝতে পারবেন আসলে কোথায় কি আছে। সো যেটা বলছিলাম যে সিম্পলিসিটি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আপনার সবসময় চিন্তা করবেন একটা কথা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ক্রেতা বলেন, রিডার বলেন, আর যারাই বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমজনতা বেশি থাকে। হ্যাঁ, সিম্পল লোকজন বেশি থাকে। মানে আপনার এই ব্লগ বা এই পড়ার ক্ষেত্রে আমজনতা বা সিম্পল লোকজন কিন্তু বেশি থাকে। সো আপনি যদি আপনার আর্টিকেলটা বা ব্লগটাকে যদি আপনি মানে পপুলার বা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিম্পলিসিটির বিষয়টা মানে মাথায় রাখতে হবে। আবার অনেক সময় একটা জিনিস হয় কি, সব বিষয় আসলে সিম্পল করা যায় না। যেমন আপনি একটা রিসার্চ রিলেটেড ব্লগ বা আর্টিকেল লিখবেন, সেটা কিন্তু সিম্পল করা যায় না, সেক্ষেত্রে হিসাব আলাদা। সো আমি বলতেছি যে একটা আর্টিকেলকে সিম্পল রাখবেন, শর্ট রাখবেন এবং সুইটেবল রাখবেন। এর উপর হচ্ছে আপনারা আর্টিকেলটা শুরু করবেন, ঠিক আছে? সো 5 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের সিম্পলিসিটি। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের ওকে 6 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রিভিউ যে পয়েন্টটা, রিভিউ। সেটা কি, আপনি একটা আর্টিকেল লিখলেন, একটা ব্লগ লিখলেন, লেখার পরে সেই আর্টিকেলটা ব্লগটা আসলে আপনারা নিজেরা রিভিউ করবেন, অথবা অন্যকে দিয়ে রিভিউ করাবেন, একজন আরেকজনকে দিয়ে রিভিউ করাবেন। এতে কি হয়, এতে হচ্ছে আপনাদের আর্টিকেলের লেখার মানটা বা মান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আসলে আপনারা আপনাদের লেখার মানগুলাকে আরো খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। সো রিভিউ জিনিসটা অলওয়েজ করার ট্রাই করবেন আপনারা আর্টিকেলের ক্ষেত্রে। আর লাস্ট যে পয়েন্টটা, আপনারা একটা শিডিউল সেট করে নেবেন আর্টিকেল লেখার ক্ষেত্রে। সেটা হচ্ছে দিনে, সেটা হইতে পারে 1 ঘন্টা, হইতে পারে 5 ঘন্টা, হইতে পারে 4 ঘন্টা, যে যার ইচ্ছা মতো একটা শিডিউল উল্লেখ করে নেবেন। তাইলে কি হবে, ওই সময়টাতে, ওই স্পেসিফিক ওই সময়টাতে কিন্তু আপনারা আর্টিকেলটা গুলা লিখতে পারবেন। হ্যাঁ, তো এছাড়া যদি শিডিউল আসলে সিলেক্ট না করে রাখেন, সো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আজকে দেখা যায় 5 ঘন্টা আর্টিকেল লিখলেন, কালকে 3 ঘন্টা, এরকম করতে থাকতে 15 দিন পরে দেখবেন যে আর লিখতেছেন না। সো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হবে। সো মোটামুটি এই 7টা পয়েন্ট মাথায় রেখে আপনারা আর্টিকেল লেখা শুরু করে দেন। আর আগের ক্লাসে তো গুলাতে আমি কিভাবে আর্টিকেল লিখবেন, কিভাবে কি করবেন, সেগুলো আসলে আলোচনা করছিলাম। সো এই 7টা পয়েন্ট আসলে মাথায় রাখবেন। আর আমি আজকে কিছু ধারণা দিব। আর অনেকেই আমি দেখাইছি যে ফেসবুক পেজের মাধ্যমে, নোটসের মাধ্যমে কিভাবে আসলে আর্টিকেল লেখাটা শুরু করবেন। হয়তোবা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি ব্লগিং শুরু করবেন বা আর্টিকেল লেখাটা শুরু করবেন। একটা ওয়েবসাইট বানানো দেখাবো। ওয়েবসাইট বানানো কোনো রকেট সায়েন্স না, খুব ইজি বিষয়। যারা হয়তোবা অনেকে এখানে আছেন যে ওয়েবসাইট বানাইতে পারেন, খুব ইজি বিষয়। আমরা ফ্রি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটে আসলে আমরা আর্টিকেল লেখা শুরু করবো। ইভেন ফ্রি বলে এই না যে ওখান থেকে আমরা আর্ন করতে পারবো না, এমন ফ্রি ওয়েবসাইট গুলা থেকেও আমরা গুগলে অ্যাডসেন্স বসাইতে পারবো, সেখান থেকেও আসলে আর্ন করতে পারবো আমরা। সো আমরা আসলে নেক্সট ক্লাসে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আসলে আর্টিকেল লিখি আর যাই কিছুই করি করতে পারবো, সেটা আসলে দেখাবো আমরা। ঠিক আছে? জি ভাই। মোটামুটি আছেন আপনারা সবাই? ওকে, জামিল ভাই স্পোর্টস বাইক নিয়ে লেখছেন মনে হচ্ছে। জি ভাই। ভাই আপনি কি মানে বাইক চালাইতে খুব পছন্দ করেন? প্রচুর ভাই, প্রচুর। যাই হোক, এখন দেখেন আমি আসলে আপনাদের শরীরের অবস্থা কেমন ভাই? আমার শরীরের অবস্থা কেমন, কেমন আছেন? আছি ভাই, মোটামুটি ভালো আছি, কিন্তু শরীর এখনো কিছুটা দুর্বল আর কি।
সুস্থ হ্যাঁ আমি একটু এই যে সাবধানে থাকেন আর কি। হ্যাঁ, আপনারা আসার আগেই আলোচনা করতেছিলাম, আপনারা হয়তো আসলে দু একজন ছিল, যে কি জন্য আমার এই বাসায় থেকে ফুড পয়জনিং হলো। ভাই উই পোকার বিষ থেকে কারো ফুড পয়জনিং হয় শুনছেন? মানে পাশে ধরেন উই পোকার বিষ দো, আপনি এই পাশে ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন, উই পোকার বিষ স্প্রে করছে, ওইটা নাকে মুখে এসে ফুড পয়জনিং হয়েছে, এটা কখনো শুনছেন কেউ? না এরকম তো শুনি না, এরকম তো আর কিছু না। এই তো। ভাই কপাল খারাপ হলে অনেক কিছুই হয়। হ্যাঁ সেটাই ভাই, কপালটাই খারাপ। আপনার খুব ভালো ভাই, হুম। রাজুর একদিন দিয়ে দেখতে হবে যে মানে ওইটা আপনার যে লাগছে ওইটা রাজুর দিতে হবে একদিন, তোর কপাল কত ভালো দেখতে হবে। বাপ্পি ভালোই তো বয়ান শিখছিস। যাই হোক, তো আমরা এখন কিছু মানে কিছু জিনিস দেখবো, কিছু টুল দেখবো। আসলে এই যে আর্টিকেল লিখবো বা ব্লগ লিখবো, এদের জন্য তো আমাদের মেইন কি দরকার, যে ইনফরমেশন গুলা কালেক্ট করা দরকার। সো ইনফরমেশন গুলো আমরা কোথা থেকে কিভাবে কালেক্ট করব, এর কিছু সংখ্যক উদাহরণ বা কিছু সংখ্যক টুল আসলে আপনাদের আমি দেখাবো, আপনারা দেখবেন। এটা শুধুমাত্র যে এই আর্টিকেল রাইটিং এর জন্য ইনফরমেশন দরকার হবে তা না, আপনারা যারা এখানে আসছেন তারা কিন্তু একটু অনলাইনে আর্ন করার জন্য বা কিছু ইনকাম করার জন্য আসছেন। ইন ফিউচারেও আসলে এই টুলগুলা লাগবে, বা দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কে কোন কাজে ব্যবহার করবেন। এখানে যে টুলগুলা বা যে ইনফরমেশনের যে বিষয়গুলা দেখাবো, এগুলো হয়তো অনেকেই ইউজ করছেন বা করেন। তারপরে একটু সবাই আমার সাথে থেকে একটু দেখেন বিষয়গুলো, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, প্রথমে আলোচনা করি। ধরেন আপনি একটা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করার জন্য গেলেন। সেখানে আপনার ধরলেন যে একটা সোমালিয়ান বায়ার পেলেন, ধরে নিলাম আমরা সোমালিয়ান বায়ার আসলো। সে এসে বললো যে তুমি কি কাজ করো? তা আপনার তো গিগ করা বা ই করা, যে আপনি কন্টেন্ট রাইটিং কাজ করেন। সো তা সে এসে বললো, তা আমার একটা সোমালিয়াতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে আর্টিকেল লিখি, তুমি সোমালিয়ার যে কোনো একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আসলে আর্টিকেলটা লেখো। সেক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে? যে আপনি কিন্তু আর কিছুই বললেন না যে সোমালি কোন বিষয়টার উপর আর্টিকেল লেখেন বা কোন কোন টপিকটার উপর আর্টিকেল লেখেন, সে কিন্তু কিছুই বললো না। সে শুধুমাত্র বলল যে সোমালিয়ার যে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে তার যে কোনো একটা বিষয়ের উপর আর্টিকেল লেখো। তো এক্ষেত্রে আপনাদের কি ওয়ে থাকবে আসলে সোমালিয়ার ট্রেন্ডিং কি বিষয় বা এটা জানার ক্ষেত্রে? কেউ যে কোনো একজন একটু বলেন আমাকে। আমি সোমালিয়া দিয়ে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক কিছুই হইতে পারে, যে কোনো দেশের হইতে পারে। হ্যালো, রেসপন্স করেন। না জানলে তো সমস্যা নাই, না জানাটাই স্বাভাবিক। হ্যাঁ হইতে পারে গুগলে দিবেন, অথবা জি রকম ভাই। জি ভাই, আমি বলতে চাচ্ছি আপনার প্রশ্নটা একটু রিপিট করলে আমি ক্লিয়ার বুঝতে পারি নাই। আচ্ছা, ধরেন আপনার একটা বায়ার আছে, হ্যাঁ, আপনি মার্কেট প্লেসে গেছেন কাজ করার জন্য, আপনি কন্টেন্ট রাইটিং করেন। সেক্ষেত্রে একটা বায়ার আসলো যে কোনো একটা দেশে, আমরা ধরে নিলাম সোমালিয়া। কারণ সে এসে বললো যে আমার একটা ওয়েবসাইট আছে, এখানে একটা কন্টেন্ট লিখতে হবে, তো আপনি একটা ট্রেন্ডিং, আমার দেশের ট্রেন্ডিং একটা বিষয় নিয়ে কন্টেন্ট আপনি লিখে দেন। তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে টের পাবেন যে সোমালিয়ার ট্রেন্ডিং বিষয়টা কি? আমাকে অবশ্যই সোমালিয়ার যে কালচার আছে, তাদের নর্মস, ভ্যালু, অ্যাটিটিউড, তাদের যে বিষয়গুলো আছে, কোর যে বিষয়গুলো, সেগুলো মেনেই আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে। এবং অবশ্যই তাদের সম্পর্কে জানতে হবে। জানার বিভিন্ন মাধ্যম আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সাইট থেকে জানতে পারি। হ্যাঁ হতে পারে। সো মানে বিষয়টা আসলে সেটাই, যে আসলে আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, কিন্তু তাদের ট্রেন্ডিং বিষয়টা, মানে এখন তাদের দেশে কি প্রচলন, যেমন আমাদের দেশে ধরেন রিসেন্টলি কি খুব বেশি, যে বুড়িগঙ্গা নদীতে একটা লঞ্চ ডুবে গেছে, এটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে বা খুব বেশি হচ্ছে, বা ওই যে ওর চাইতেও বেশি হচ্ছে যে লোক মারা গেছে, তার চাইতেও বেশি হয়েছে যে 13 ঘন্টা নিয়ে পরে হচ্ছে একজন উদ্ধার হয়েছে, তাকে নিয়ে কেউ বলতেছে উদ্ধার হয়েছে। জি
হ্যাঁ, সে কেউ বলতেছে যে সে আসলে 13 ঘন্টা উদ্ধার হয়নি, সে ছিল। যাই হোক, এটা নিয়ে আসলে দুই ভাগ হয়ে গেছে। মানে এটা একটা কিন্তু বাংলাদেশের ট্রেন্ডিং টপিক। কিন্তু এইটা আসলে আপনি সোমালিয়াতে কি ট্রেন্ডিং টপিকটা চলতেছে এইটা জানার জন্য এক হইতে পারে আপনার সোমালিয়ান নিউজ পেপার গুলা পড়তে পারেন আপনি। জি সোমালিয়ান যে সোমালিয়ান ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার থাকলে তো হবে না, হইতে পারে যে সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো নিউজ পেপার থাকলে সেটা পড়তে পারে। আহ, কিন্তু আপনার এই ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা আছে। অনেক আছে যে ইংলিশ দৈনিক নেই, জাতীয় দৈনিক নাই, তো সেটা সমস্যা পড়ে। তো সেক্ষেত্রে গুগল আমাদের কিছু সার্ভিস আছে। একটা সার্ভিস গুগল ট্রেন্ডস। আমরা গুগল ট্রান্সলেট আছে। না, গুগল ট্রেন্ডস দেখেন, স্ক্রিনের দিকে তাকান, এই যে গুগল ট্রেন্ডস নামে একটা সার্ভিস আছে, গুগল ট্রেন্ডস, trends.google.com। হ্যাঁ, গুগলের আসলে আমি বারবারই বলি, গুগলের হাজার হাজার লাখ লাখ আছে। এসব সার্ভিস সম্পর্কে অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। এই সব সার্ভিসের জন্য গুগল আজ বিশ্বের 1 নাম্বার সার্চ ইঞ্জিন আমরা বলতে পারি। তো এই দেখেন, আমরা কি সিলেক্ট করব, সোমালিয়া ট্রেন্ডিং বিষয়টা দেখি। এখান থেকে হচ্ছে আমরা ইজিলি কান্ট্রিগুলো, আমি জাস্ট খালি আপনাদের এই বিভিন্ন সম্পর্কে আইডিয়া দেবো। এইগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, নিজেরা বের করবেন এই বিষয়গুলো। হ্যাঁ, আসলে দেখে বিষয়গুলা বুঝতে পারেন না, খুব সহজ জিনিস, আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলে পরে পেয়ে যাবেন। এই যে সোমালিয়া, ওকে, সোমালিয়া সিলেক্ট করার পরে এই যে সোমালিয়া তে চলতেছে হচ্ছে করোনা ভাইরাসটা ট্রেন্ডিং আকারে চলতেছে। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, ট্রেন্ডস এর এই কথা বলি, গুগল ইচ্ছা করে কিছু কিছু বিষয় কিছু সময় ট্রেন্ডে রাখে। হ্যাঁ, কেন রাখে এর কথাটাও আমি বলবো। কারণ এই সব সময় এই যে প্যান্ডেমিক করোনা ভাইরাস যেটা, এই প্যান্ডেমিক এই বিষয়টা গুগল ট্রেন্ডে রাখতেছে, যাতে লোকজন মানে খুব সার্চ না দিলেও মাঝে মধ্যে গুগলে ঢুকলে দেখবেন যে এই যে যারা মোবাইল ইউজ করেন, গুগল যে ইটা আছে, বারটা আছে, সেটা অনেক সময় অনেক কিছু শো করবে আপনাকে। হ্যাঁ, এই বিষয়গুলা কিন্তু ট্রেন্ডিং আকারে রেখে দেয়, কারণ লোকজন যাতে খুব ইজিলি ইনফরমেশন নিতে পারে। সেটা কিন্তু খুব কম হয়, যে করোনার জন্য করোনা ভাইরাসটাকে ট্রেন্ডিং রেখে দিচ্ছে। যাই হোক, আমরা খুব ইজিলি সোমালিয়াতে এখানে করোনা ভাইরাস দেখাচ্ছে, হয়তো বা করোনা হতে পারে, তো খুব ইজিলি আমরা গুগল ট্রেন্ডস থেকে কোন দেশে কি ট্রেন্ডিং চলতেছে দেখেন, যেটা আসলে লোকজন কি লেখে সার্চ দিচ্ছে, লাইসেস্টার করোনা ভাইরাস, যেটা হয়তো সোমালিয়ান ল্যাঙ্গুয়েজ হইতে পারে, হইতে পারে। দেখি আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেখি, বাংলা মনে হয় গুগল ট্রেন্ডস ট্রেন্ডিংটা করে দিছে, করোনা ভাইরাস দিছে গুগল এখন বর্তমানে কোভিড-19টা করে দিচ্ছে, ট্রেন্ডিং করে দিচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু কয়েকদিনে একটু সময়, কিন্তু আসলে গুগল ট্রেন্ডে গেলে পরে আপনার ট্রেন্ডিং বিষয়টাই সবসময় পাবে। এই তো বাংলাদেশ দেখি, ওকে, সো এই দেখেন বাংলা করোনা ভাইরাস নিয়েই ট্রেন্ডিং করে দিচ্ছে। আবার এখানে দেখেন হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এই যে সবুজ দাগগুলো, এগুলো হচ্ছে কি কোন লোক কি পরিমাণ কোন দিনে সার্চ দিছে, বা এই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এটা, হাত ধোয়া নিয়ে এটা, এই যে দেখেন এখানে ফেস মাস্ক, লাল যে বর্ডারটা আছে এটা ফেস মাস্ক, এটা আসলে করছে। সো আপনাদের বলতেছি যে আপনারা সবাই একটু গুগল ট্রেন্ডস এ ঢুকবেন, দেখবেন যে আসলে ট্রেন্ডিং কি, কিভাবে ট্রেন্ডস গুলা পায়। সো গুগলে এটা একটা সার্ভিস, আপনারা নিজেরা একটু ঢুকতে পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন ধরেন গুগলের আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলে আলোচনা করি, সেটা হচ্ছে গুগল অ্যালার্ট। এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট। আমি গুগল অ্যালার্টটা কি আমি আপনাদের দেখাই, গুগল অ্যালার্ট, এই যে google.com/alert, যেটা এই জিনিসটা কি দেখেন, খুব ভালো একটা জিনিস।
ধরেন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে না, এই গুগল অ্যালার্ট আপনার যে কোনো ক্ষেত্রেই দরকার। হ্যাঁ, আমি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনারা মূলত যে বিষয় নিয়ে কন্টেন্ট রাইটিং করবেন, যে টপিকটা নিয়ে করবেন, সেটাতে অ্যালার্ট ক্রিয়েট করে রাখলে আসলে কি হবে। ধরেন আপনি একজন আলু ব্যবসায়ী বা আমি একজন আলু ব্যবসায়ী, আলু ব্যবসা করব। হ্যাঁ, সো আলু ব্যবসায়ী, আমি ইন্টারন্যাশনাল মানের আমরা আলু ব্যবসায়ী। সো আমি এখন চিন্তা করি যে প্রতিদিন কোন দেশে কি আলু নিয়ে কি হচ্ছে, কোন দেশে আলুর রেট কেমন যাচ্ছে, কোন দেশে আলু নিয়ে কি নিউজ হচ্ছে, ওইটা কোন দেশে আলু নিয়ে কোনো আর্টিকেল লিখতেছে কিনা। এইটা কিন্তু প্রতিদিন আমরা যে ইন্টারনেটে ঘেটে ঘেটে খুঁজে বের করা, এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। হ্যাঁ, ইন্টারনেটে খুঁজে খুঁজে ঘেটে বের করা কিন্তু টাফ একটা ব্যাপার। বা আপনার যে বিষয়টা নিয়ে কন্টেন্ট, কেউ হয়তো ফোন নিয়ে লিখলেন, ফোন নিয়ে না, ধরেন কেউ হয়তো স্মার্ট ওয়াচ নিয়ে লিখলেন। এমনও আছে যে এমন এমন দেশে এমন এমন স্মার্ট ওয়াচ রিভিল হচ্ছে বা চালু হচ্ছে বা হচ্ছে, দু একটা ব্যান্ড ছাড়া কিন্তু আমরা খোঁজ খবর রাখতেছি না। তো এই খোঁজ খবরটা আসলে আমরা কিভাবে গুগল অ্যালার্টের মাধ্যমে রাখতে পারি। গুগল অ্যালার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যেভাবে অ্যালার্টটা ক্রিয়েট করে রাখবেন, কোনো কোথাও সে নিউজ বা সেই বিষয়ে কোনো ইনফরমেশন যদি ওয়েবসাইটে পাবলিশড হয়, সে আপনাকে কপি করে নিয়ে আপনাকে মেইল করে দিবে। কিভাবে আমি আবার বলতেছি, দেখেন ধরেন আমি আলু ব্যবসায়ী। সো আমি এখানে পটেটো দিয়ে সার্চ দিলাম। দেখেন পটেটো দিয়ে সার্চ দিলে পরে এই যে নিউজ, ন্যাশনাল পটেটো কাউন্সিল হোস্টেড সামার মিটিং বাই টেলিকনফারেন্স প্লান্টেড অ্যাক্সেস, মানে পটেটো মানে আলু নিয়ে দেখেন সকল ধরনের নিউজ কিন্তু আমরা এখানে পাইলাম। আমরা দেখেন এখন ক্রিয়েট অ্যালার্ট, একটা অ্যালার্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, অ্যালার্ট ক্রিয়েট করার পরে দেখেন এখানে এডিট একটা বাটন আছে আর একটা ডিলিট বাটন আছে। আমরা এডিট বাটনে যাব। এডিট বাটনে গেলেই আসলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি। অ্যালার্ট হচ্ছে এমন একটা বিষয়, সে আপনাকে গুগল থেকে সবকিছু কপি করে নিয়ে আপনাকে মেইল করবে। হ্যাঁ, আপনি আপনার মেইলে যাবে সকল ইনফরমেশন গুলো, আপনি মেইলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দেখেন এটা চাচ্ছে হচ্ছে হাউ ওপেন, মানে হচ্ছে আপনি কখন কখন এই অ্যালার্টটা চাচ্ছেন বা কখন কখন এই নিউজগুলা চাচ্ছেন। অ্যাজ ইট ইজ হ্যাপেন্স, মানে যখন ঘটতেছে তখনই চাচ্ছেন, নাকি আপনি অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে, আপনি দিনের যে কোনো একটা সময় চাচ্ছেন, বা অ্যাট মোস্ট ওয়ান্স এ উইক বা সপ্তাহে একটা সময় চাচ্ছেন। এটা আসলে কখন চাচ্ছেন, আপনি মেইলটা কখন চাচ্ছেন, সেটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন এখানে সিলেক্ট করে। এখন দেখেন সোর্সেস কি কি, সোর্স বিষয়টা কি, আপনি কি চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই আলু নিয়ে নিউজ হলে পরে সেটা আপনাকে জানাইতে, নাকি আলু নিয়ে ব্লগ হইলে সেটা আপনাকে জানাইতে, না চাচ্ছেন যে এই যে ভিডিও, বুকস, ডিসকাশন, ফাইন্যান্স, এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু পাবলিশ। আপনারা ইচ্ছা করলে এখানে মাল্টি সিলেক্ট করে রাখতে পারেন, ইচ্ছা করলে যে কোনো একটা আর একটা আসলে সিলেক্ট করতে পারেন, আর ইচ্ছা করলে সবগুলাই এই যে অটোমেটিক হলে পরে সবগুলা কোনো নিউজ আসলে। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়ান। আমি কিছু বলেও নাই, যে নক দিয়েছিল একজন, তাই কথা বললাম। এক মিনিট আবার। যাই হোক, আমরা অ্যালার্ট নিয়ে, শুনতে পাচ্ছেন সবাই?
হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যালার্ট নিয়ে আসলে বলতেছিলাম যে সোর্স আসলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আলো নিয়ে কি নিউজ পেপারে আসলেই আপনাকে মেইল করবে, না ব্লগে আসলে, না ওয়েবে আসলে, না এগুলো আসলে এগুলা সিঙ্গেল সিলেক্ট, মাল্টি সিলেক্ট যা ইচ্ছা করে দিতে পারবেন। এখন দেখেন, আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজের নিউজটা চাচ্ছেন, ইংলিশের চাচ্ছেন, চাইনিজের চাচ্ছেন, বা হিন্দির চাচ্ছেন, যে ল্যাঙ্গুয়েজের চাচ্ছেন সে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখেন রিজিয়ন। এখন আপনি আলু নিয়ে ব্যবসা করেন, 10টা দেশের জন্য, 10টা দেশে আলু নিয়ে ধরেন সাপ্লাই দেন বা আলুর ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মানে সব কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার আপনার দরকার নেই। যে 10টা দেশের ব্যবস্থা করেন আপনি সেই 10টা সিলেক্ট করে দিতে পারেন, এখানে সিঙ্গেল সিলেক্ট অথবা মাল্টি সিলেক্ট করে দিতে পারেন। সো ইজিলি কিন্তু সেই রিজিয়ন বা সেই ইসের নোটিফিকেশনটা কিন্তু বা সেই ইনফরমেশনটা আপনার চলে যাবে। ঠিক আছে। এবার কোন রেজাল্টটা আপনাকে শো করবে, কত রেজাল্ট আপনাকে শো করবে, সেটা হচ্ছে আপনার সব রেজাল্ট শো করবে, মানে যত আলো নিয়ে যত আর্টিকেল, ব্লগ সব রেজাল্ট শো করবে, নাকি বেস্টটা শো করবে, এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আর এখন দেখেন কোন মেইলে আপনাকে মেইল করবে, যে আমার এই মেইলটা দিয়ে লগ ইন করা আছে, সো এই মেইলে মেইল করবে। এইটা যদি আমি আপডেট করে দেই, সো তাইলে কি হবে, দেখেন যে আপনি আলু নিয়ে কিন্তু আপনাকে সার্চ দিতে হলো না আলাদা আলাদা করে। এই গুগল অ্যালার্ট কি করলো, বিভিন্ন ওয়েবসাইট বলেন, বিভিন্ন ইসের বলেন, সেগুলা কিন্তু ঘেটে ঘেটে এরা যে ইনফরমেশন গুলা প্রতিদিন পাইলো সেটা কিন্তু আপনাকে মেইল করে দিল। এখন দেখেন, আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনি কিন্তু যে দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মেইলটা ওপেন করে আলু রিলেটেড যে পোস্ট গুলা দেখলেন, সামনে আসলো, মানে ওই কিন্তু আপনাকে মেইল করে দিল গোছায়। সো আপনি কিন্তু ওইগুলা দেখে তারপরে কিন্তু আপনি আপনার ব্যবসার কাজে বাড়াইতে পারেন। শুধুমাত্র আলোর উদাহরণ দিলাম একটা, মানে আপনারা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করবেন বুঝতে পারতেছেন। যে যে টপিকটা নিয়ে আসলে কন্টেন্ট লিখতে যাচ্ছেন, সেই টপিকটার প্রতি আমি বলছিলাম যে ইনফরমেশন আপনাদেরকে গ্যাদার করতে হবে। সো ইনফরমেশনটা কিন্তু এইভাবে ইজিলি গ্যাদার করা যায়। তো এটা ছিল গুগল অ্যালার্ট। গুগল অ্যালার্ট আগে ইউজ করতেন এমন কেউ আছেন যে এখানে গুগল অ্যালার্ট আগে কেউ ইউজ করতেন? আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোন অ্যাটেন্ড করে নিই, 1 মিনিট।
যাই হোক, হ্যাঁ হ্যাঁ সামিউল ভাই শিওর, আপনি ই করেন লিখে আসলে অ্যাড করাটা কেমন, আপনি কথা বলেন সবার সাথে, সমস্যা নেই। জি 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 শিওর। হুম, আচ্ছা আচ্ছা। আহ, এইটার মাঝে আপনি এই পেজটা একটু ওপেন করেন, এই সাইডে বা ফেসবুক পেজটাতে যান, ওপেন করতে পারতেছেন আপনি, যান। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। এখানে দেখেন আসুক, এখনো লোড হচ্ছে আমার এখানে। এইখানে দেখেন যে আপনার রিভিউ গুলা দেখেন, এই যে 23,315, 16, 17, 18 জন লাইক আছে দেখেন পেজটাতে। আর রিভিউ গুলা দেখেন, পেজের রিভিউ কোথা থেকে বের করে, রিভিউ গুলা দেখেন 123টা, আমি যতদূর জানি 123 জন এইটার রিভিউ দিছে। হইতে পারে সেটা লিখে দিছে, হইতে পারে শুধুমাত্র যে 1 স্টার 2 স্টার বা 3 স্টার দিয়ে রিভিউ দেওয়া যায়। সো ওই যে 123 পিপুলের উপরেই মনে হয় লেখা। না কই পেলাম, রিভিউটা দেখেন কোথায় আছে, দেখেন 123 জন, আমি যতদূর জানি যে 123 জন আপনার পেজটা, যে এই পেজটা নিয়ে আসলে রিভিউ দিছে। ভাই কেউ জানেন পেজের রিভিউ আসলে কোথা থেকে দেখে? প্রথম পেজে তো থাকার কথা, ফেসবুকের পেজের রিভিউ। আচ্ছা, কেউ কেউ জানেন না যে রিভিউ কোথা থেকে দেখে? হ্যাঁ, তানভীর ভাই বলছে ফার্স্ট পেজে থাকে রিভিউটা। আচ্ছা সামিউল ভাই, আমি আপনাকে খুঁজে বিষয়টা জানিয়ে দেব, হ্যাঁ? না, আপনি ই করেন, আমি খুঁজে বিষয়টা জানিয়ে দেবো যে আসলে রিভিউটা, পেজের রিভিউ কোথায় থাকে। আমি তো হয়তোবা আমি দেখছি রিভিউটা। যাই হোক, আমার পেজে ওই যে ফার্স্ট পেজে মোড়ে থাকে, মোড়ের ভিতরে থাকে। আচ্ছা আচ্ছা, সামিল ভাই একটু ট্রাই করে দেখেন ফার্স্ট পেজে ওই যে মোড়ের মধ্যে যে কথা বলতেছে যে ভাই রিভিউর কথা, একটু ট্রাই করে দেখেন। ও আচ্ছা, আমি আমার পেজে দেখতে পারি, আমার পেজে মোড়ের মধ্যে আছে আর কি, আমি মোড়ে ক্লিক করলে ওইটা আসে।
অ্যাডমিন দেখতে পারবে, শুধু অ্যাডমিনরাই দেখতে পারবে। পেয়েছেন? ও আচ্ছা, আচ্ছা যাই হোক। সো গুগল অ্যালার্ট বুঝলেন তো যে গুগল অ্যালার্টের আসলে কি কাজ বা গুগলের আর একটা সার্ভিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা মোটামুটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি বলা হয় কিন্তু গুগল বুকসকে। হ্যাঁ, কেন বলা হয়? এখানে বাংলা বই আমি তেমন একটা পাই না, বাংলা বাদে যারা যে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং করব আমরা, তাদের অনেক সময় অনেক বইয়ের রেফারেন্স বা অনেক বইতে অনেক কিছু দরকার হইতে পারে। এর জন্য সেই বইগুলো আমরা কোথায় পাইতে পারি? বইগুলো আমরা গুগল বুকসে খুব ইজিলি পাইতে পারি। দেখেন গুগল বুকসে যাই, ভাই স্ক্রিন ছোট দেখা যাচ্ছে। স্ক্রিন ছোট দেখা হচ্ছে। Wait. ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে এখন? মোটামুটি সব ধরনের বই পাবো। যেমন ধরেন আমি সার্চ দেব জুলিয়েট। হ্যাঁ ভাই, ওকে, এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে, সো এই যে গুগল বুকসে কিভাবে ঢুকলাম এটা তো দেখছেন। এখন বুকসে গিয়ে আসলে আমরা রোমিও জুলিয়েট নাই আর কি, কিভাবে ঢুকলাম? আচ্ছা, নরমালি এখানে গিয়ে আমরা লিখবো গুগল বুকস, এটা লিখে সার্চ দেব। শোনা যায় না ভাই? হ্যাঁ, books.google.com এক্স্যাক্টলি। এই ওয়েবসাইট books.google.com এ আসলে ঢুকবো আমরা। ওকে, নেটে সমস্যা হয়েছিল বুঝছেন, মানে নেট ঝামেলা করতেছিল। সো যে books.google.com এ ঢুকবো, ঢোকার পরে যে কোনো বই, ধরেন রোমিও জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়েট সার্চ দিলাম এই বইটা দিয়ে। দেখেন এই যে এখানে রোমিও জুলিয়েটের দেখেন বইটা আসছে। আর কিভাবে আসছে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন এইখানে কিন্তু বইয়ের টোটাল স্ক্যান কপি চলে আসছে, দেখতে পাচ্ছেন? বইয়ের কিন্তু টোটাল স্ক্যান কপি এখানে চলে আসছে। তো এইখান থেকে আপনারা যে কোনো মোটামুটি সব ধরনের বই আপনারা পাবেন। এখান থেকে যে কোনো বই পড়তে বা যে কোনো বই থেকে সাহায্য নিয়ে আর্টিকেল আপনারা লিখতে পারেন। আর এই কিছু আছে হচ্ছে পারচেজ করা যায়, কিছু বই বই আছে যেগুলো টাকা দিয়ে পারচেজ করা যায়।
এটা আসলে আমরা খুব বেশি করি না বাঙালিরা। হয়ে গেছে। তারপরে কোনো বই সম্পর্কে, এই যে হিস্ট্রিতে কোনো বই সম্পর্কে আপনি কোনো রিভিউ লিখতে পারবেন। রিসেন্টলি কোনো বই ভিউ করে থাকলে পরে সেটা করতে পারবেন, আর ব্রাউজিং হিস্ট্রি পাবেন। যে হয়তো ভুলে যাইতে পারেন, একটা বই সম্পর্কে ভুলে যাইতে পারেন। এখানে মোটামুটি অনেক ধরনের বই পাওয়া যায়। যেমন ধরেন আমি লিখি, ধরেন কেউ ল নিয়ে একটা বই লিখবেন, কানাডার ল নিয়ে। সো আপনি এখানে সার্চ দিলেন ডিয়ান ল, দেখেন কানাডিয়ান ল রিলেটেড বই কিন্তু অনেক চলে আসছে। সো যে কোনো একটা এসএস ইন হিস্ট্রি অফ কানাডিয়ান ল, যে কোনো একটা বই আমরা ওপেন করি, এই যে দেখেন বইয়ের স্ক্যান কপিটা কিন্তু আপনারা এখানে খুব ইজিলি আর কি পেয়ে যাচ্ছেন। আসতেছে, লোডিং হচ্ছে, যে স্ক্যান কপিটা। এখন কেউ চিন্তা করতে পারেন যে ভাই তাহলে এখান থেকে কিন্তু আরো অনেক কিছু করা যায়, যে স্ক্রিন বড় করা যায়, জুম আউট জুম ইন, লাইব্রেরিতে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে, রিভিউ লিখতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন। এখন বলতে পারেন যে এখান থেকে ডাউনলোড কিভাবে দিতে পারেন। আপনারা গুগলে ইজিলি ফ্রি গুগল বুকস ডাউনলোডার দিয়ে সার্চ দিলে পরে অনেক ধরনের সফটওয়্যার পাবেন। এই যে download.cnet.com, এখানে ইবুক সফটওয়্যার যে আছে, এখানে খুব ছোট একটা সফটওয়্যার, এগুলো 4-5 মেগাবাইট একটা সফটওয়্যার। এই সফটওয়্যার গুলাতে ইনস্টল দিয়ে শুধুমাত্র এই বইয়ের লিঙ্কটা দিয়ে দিলে পরে আপনারা পিডিএফ খুব ইজিলি ডাউনলোড দিতে পারবেন। সো গুগল বুকটা হচ্ছে মূলত বইয়ের একটা বড় লাইব্রেরি। আর যদি বাংলা কখনো কোনো বইয়ের দরকার হয়, মোটামুটি গুগলে ওইভাবে অ্যাজ ইউজুয়াল সার্চ দিবেন, পিডিএফ পেয়ে যাবেন বাংলা বেশিরভাগ, যেমন হুমায়ুন আহমেদ বা ইসের বইগুলো, এগুলা পেয়ে যাবেন। আর কিছু কিছু বইতে অবশ্য বাংলা বইতে আপনারা পাবেন না, তো সেগুলা পারচেস করা ছাড়া ওয়ে নাই। সো এটা গুগলে আরেকটা সার্ভিস বলতে গুগল বুকস। ওকে, আর একটা জিনিস নিয়ে আপনাদের আলোচনা করব। গুগলে আর একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়েন বা রিসার্চ পেপার লিখছেন, আর্টিকেল, হ্যাঁ মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। আচ্ছা, বলবেন যে কোনটা শুনতে পারেন নাই সেটা একটু বলবেন, কারণ আমি বারবার বলি যে আপনারা অল্প শেখেন কিন্তু ভালো শেখেন, মানে যতটুকু শেখেন। হ্যাঁ, তরিকুল ইসলাম রকম ভাই, এক্স্যাক্টলি এটা আসলে সবাইকে বলতে যাচ্ছিলাম যে অনেকে হয়তো রিসার্চ পেপার বা জার্নাল এগুলা লিখছেন, হ্যাঁ, বা লেখার দরকার হবে। অনেকে হয়তো রিসার্চ পেপার কন্টেন্ট আসলে রাইটিং করবেন ইন ফিউচারে। অনেক মানে এগুলা কিন্তু অনেক ভ্যালু আছে রিসার্চ রিলেটেড। সো গুগলের একটা সার্ভিস আছে যেখানে শুধু ওরা রিসার্চ রিলেটেড রিসার্চ পেপার বা জার্নাল বা আর্টিকেল এগুলাই শো করে। সো সে সার্ভিসটা কি, সেটা হচ্ছে গুগল স্কলার। আপনারা খুব ইজিলি যদি সার্চ দেন গুগলে, গুগল স্কলার লেখে, এই যে scholar.google.com, এখানে গেলে পরে আপনারা যে কোনো বিষয়ে যত জার্নাল পাবলিশ হয়েছে, যত আর্টিকেল পাবলিশ হয়েছে, মোটামুটি সবই এখানে শো করবে। সো কেউ কোনো একটা বিষয় সম্পর্কে আসলে বলেন যে এই বিষয়ে আর্টিকেল লিখতে চাই, যারা আসলে যে কোনো বিষয়, আপনি ইউনিভার্সিটির যে কোনো বিষয় হইতে পারে, কারণ প্রত্যেকটা বিষয় আসলে রিসার্চ হয়, প্রত্যেকটা বিষয় কেউ না কেউ রিসার্চ করে, যে কোনো একজন। ভাই বলেন কেউ একটা বিষয়, আমি বলতে রিসার্চের একটা বিষয় নিয়ে আসলে সার্চ দেবো, যে কোনো একজন। ভাইয়া আইওটি নিয়ে সার্চ দিতে পারেন, আইওটি হতে পারে, তানভীর ভাই মেশিন লার্নিং দিতে পারেন। সো আমরা দেখি যে কোনো একটা, ধরেন আইওটি, হ্যাঁ দেখেন ইন্টারনেট অফ থিংস, এইটা আইওটি যেটা আছে, এইটা নিয়ে আসলে যত জার্নাল বলেন, যত আর্টিকেল বলেন পাবলিশ হয়েছে,
সেটা আমরা খুব ইজি এখান থেকে পাইতে পারি। হ্যাঁ, এটা আমি আবার বলতেছি যে আমি যে টুলস গুলা দেখাচ্ছি এই টুলস গুলা এমনও হইতে পারে অনেকে ইউজ করছেন আগে, অনেকেই করেন নাই, যারা করেন নাই তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনি আইওটি নিয়ে যে সার্চ দিলাম, এইটা আইওটি নিয়ে যত জার্নাল বলেন, নিউজ পেপার বলেন, এই যে দেখেন কোথা থেকে পাবলিশ হয়েছে, কোথায় কি হয়েছে সব এখানে আছে। তো আমরা যে কোনো একটাতে ঢুকি, ধরেন IEEE এর এটাতে ঢুকি, দেখেন একটু সময় লাগতেছে। আচ্ছা, যাই হোক, এই দেখেন আইওটি নিয়ে IEEE আমি আনমিউট করছি। IEEE হচ্ছে একটা জার্নাল বলেন, যেটাই পাবলিশ করছে, এখানে কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এটা দেখানোর উদ্দেশ্য শুধুমাত্র কন্টেন্ট রাইটিং তা না, আপনারা যে কোনো বিষয়ে কেউ কখনো জার্নাল বা রিসার্চ পেপার লিখতে যাবেন, বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও আমরা আসলে রিসার্চ পেপার আমাদের দরকার হয়। রিসার্চ পেপারের কন্টেন্ট রাইটিং যারা করেন তারা অনেক ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন। যাদের আগে থেকে পেপার লেখার অভিজ্ঞতা আছে তারা আসলে এই সেক্টরটাতে যাবেন, বা যাদের অভিজ্ঞতা নেই তারা একটু রিসার্চ করে যাইতে পারেন। সো আমরা কিন্তু এই গুগল স্কলার দিয়ে খুব ইজিলি এইগুলা পাইতে পারি। এখানে দেখেন আবার কাস্টমাইজ করা যায়, কাস্টম রেঞ্জ, যে আপনি কত ডেট থেকে কোন ডেট, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আসলে আপনি আপনার জার্নালগুলা, যে জার্নালগুলো পাবলিশ হয়েছে বা যে আর্টিকেল পাবলিশ হয়েছে সেগুলো চাচ্ছেন। ঠিক আছে, এই যে ইনক্লুড পেটেন্টস আছে, মানে এইগুলা বিষয়টাই হচ্ছে যে আপনারা সবাই যে এইগুলা আছে যারা জানেন না তারা একটু ঘাটাঘাটি করবেন, এই বিষয়গুলো আরো জানতে পারবেন। এখন আসেন, আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে গুগল ট্রেন্ডস এর কথা বলছিলাম, যে গুগল ট্রেন্ডস যেমন আমরা ট্রেন্ডিং বিষয় জানতে পারি। গুগলের আরেকটা সার্ভিস নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে গুগল নিউজ। গুগল নিউজের আসলে কি সুবিধা, অন্য নিউজ না ইউজ করে আপনারা গুগল নিউজ কেন ইউজ করবেন দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটা হচ্ছে news.google.com, এই ওয়েবসাইটটা, হ্যাঁ, news.google.com। এখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন, আমি বলতেছি। মাঝখানে 2 মিনিট আটকে গেছিলাম। কি বলেন? যাই হোক, গুগল নিউজ হচ্ছে গুগলের একটা সার্ভিস। এইখান থেকে আসলে আপনারা খুব ইজিলি নিউজগুলা হাইলাইট করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি বাংলাদেশ, মানে এটার সুবিধা কি আমি আপনাদের দেখাই। বাংলাদেশ লিখে সার্চ দিলাম, ওকে, আমাকে এখানে বাংলাদেশ টপিক দেখাচ্ছে। আমি বাংলাদেশের লোকেশনটা সিলেক্ট করে দিয়ে দাঁড়াবো। এখান থেকে আপনি লোকেশনটা করে এটা যার একটু করে দেন কাজী নিশাদ ভাই। দেখেন
এই যে ল্যাঙ্গুয়েজ আর রিজিয়ন যেখানে আছে এখান থেকে আমি বাংলা বা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়ে আপডেট করে দেই, দেখতে পারবেন যে কেন গুগল নিউজটা বেস্ট। দেখেন এইখানে কি আসতেছে, নিউজগুলো আসতেছে সেগুলো দেখেন, একটা যুগান্তরে আসতেছে, একটা এনটিভি, দৈনিক আমাদের সময়, আমাদের নিউজ 24, তারপরে হচ্ছে প্রথম আলো, বিডি নিউজ 24, মানে বাংলাদেশের টপ যে নিউজগুলো আছে আজকের দিনে বা টপ যে নিউজগুলা ভিউ আছে, যে নিউজগুলা সম্পর্কে আপনার জানা আসলে উচিত, সেই নিউজগুলা কিন্তু এখানে খুব ইজিলি চলে আসতেছে। হ্যাঁ, সো আপনি যদি কোনো কান্ট্রি রিলেটেড ক্লিক করে ফেলেছি, কোনো কান্ট্রি রিলেটেড বা কোনো কান্ট্রির ট্রেন্ডিং নিউজ সম্পর্কে জানতে চান, সেটা কিন্তু এইখান থেকে ইজিলি আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আর এখান থেকে আপনার যে 10টা নিউজ পেপার ঘাটতে হলো না, কিন্তু এখান থেকে একটা সাইটের মাধ্যমে আপনি কিন্তু 10টা নিউজ পেপারের বিভিন্ন নিউজ আপনি কালেক্ট করতে পারলেন। এই দেখেন, এই যে কালে কণ্ঠ, এনটিভি 2 ঘন্টা আগে। যাই হোক, মানে বিষয়টা এটাই যে যখন আপনার বেশি নিউজ দরকার হবে বা বেশি তথ্য দরকার হবে, তখন আপনার কিন্তু 10টা 20টা নিউজ পেপার ঘাটতে হবে, যেটা ঘাটা কিন্তু টাফ একটা ব্যাপার। আর এইখান থেকে আপনার এই শিরোনাম বা সেরা খবর যে বিষয়টা আছে, বাংলা সিলেক্ট করছি তাই, যে বিষয়গুলো আছে সেগুলো সিলেক্ট করলে আপনারা খুব ইজিলি জানতে পারবেন। ঠিক আছে, সো গুগল নিউজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে অনেক যে ট্রেন্ডিং বিষয় রয়েছে, কোনো ট্রেন্ডিং বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন, এখান থেকে ট্রেন্ডিং বিষয় করতে পারবেন। তো আপনারা কিন্তু অনেকেই দেখা যায় যে কোনো পেপার, নির্দিষ্ট পেপার পড়েন, প্রথম আলো হোক বা যে কোনো পেপারে পড়েন, ওইখানে না পড়ে এখানে আসলে পরে কিন্তু আপনাদের একবারেই সব নিউজ পেপার পড়া হয়ে যাবে, কথার কথা বলতেছি। সো এটা শুধুমাত্র বাংলাদেশ না, আপনি যে কোনো দেশের যে কোনো বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন। এই গেল হচ্ছে গুগল নিউজ সম্পর্কে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুগলের ওয়েদার আছে। আপনি আবহাওয়া রিলেটেড আসলে কোনো ইনফরমেশন যদি কেউ বা আবহাওয়া রিলেটেড কোনো কিছু লিখতে চান, গুগল ওয়েদার ইউজ করতে পারেন, অথবা আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাকুয়েদার। অ্যাকুয়েদার বিষয়টা কি? অ্যাকুয়েদার মানে এমন একটা জিনিস, ওরা দাবি করতেছে যে আপনার ঘরের বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য, মানে ওদের দাবি যে ঘরের বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য ওকে জানলা দিয়ে তাকাইতে হবে না, কি আপনি এখান থেকে খুব দেখতে পারবেন যে বাইরে রোদ না বৃষ্টি, মানে অনলাইন থেকে। অ্যাকুয়েদার বলার একটাই কারণ যে, কেউ কি জানেন যে অ্যাকুয়েদারের একটা অফিস বাংলাদেশে আছে? আরো আইডিয়া আছে যে বাংলাদেশি একটা অফিস আছে, ওরা 40-50 জন লোক, মানে অ্যাকুয়েদার মূলত ইউএস এর কোম্পানি, কিন্তু বাংলাদেশে ওদের একটা অফিস আছে, এখানে 40-50 জন মতো একটা টিম কাজ করে। না ভাই। আচ্ছা, সো বলি আপনাদেরকে, ওয়েদার বাংলাদেশি একটা বড় এদের করছে, বড় চিন্তা ভাবনা নিয়ে করছে। আপাতত বেশি দিন হয় নাই, মনে হয় 6 মাস 7 মাস বা 1 বছর এরকম হয়েছে, আমি করতে পারবো না। বাংলাদেশের অফিস করছে বা বাংলাদেশে অনেক এমপ্লয়ি আছে যারা আসলে অ্যাকুয়েদারে কাজ করে এখানে। সো এটা আসলে দেখানোর কারণ যে অ্যাকুয়েদার অনেক, মানে অনেক ইনফরমেটিভ ওয়েতে আসলে দেয়। এখানে আপনার বর্তমান অবস্থান ব্যবহার করে আসলে দেখতে পারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এই বিষয়গুলোতে আপনারা জাস্ট নিজেরা ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন, অনেক ইন্টারেস্টিং বিষয় পাবেন হয়তো। তো এই তো মোটামুটি কয়টা টুল নিয়ে আলোচনা করলাম, হয়তো বা অনেকেই জানতেন। ভাই আপনারা একটু রেসপন্স করেন, তাছাড়া তো। হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি।
আচ্ছা, কয়টা টুল নিয়ে আমরা আলোচনা করলাম বলেন তো? আমরা টুল বলতে কয়টা বিষয় বা কয়টা নিয়ে আলোচনা করলাম? ভাইয়া 6টা। চারটা টুল। ভাইয়া 6টা। ওকে। আর কেউ কি আমাকে বলতে পারবে যে এই টুলগুলা নিয়ে আমার আলোচনা করার মেইন উদ্দেশ্যটা কি? এই টুল থেকে আসলে আপনারা কি করবেন? এই টুলগুলা থেকে কি করতে পারবেন আপনারা? তো ইনফরমেশন কালেক্ট করা যাবে, আর আমি যে কন্টেন্ট নিয়ে লিখবো ওইটা সম্পর্কে জানা যাবে যে আগে কেউ কি করেছে কিনা, বা আমার ওইটা নিয়ে কোনো কাজ হয়েছে কিনা, তো হলে কতদূর হয়েছে এইসব। ওকে। হ্যাঁ, মূলত হচ্ছে আমি বারবার বলি যে কন্টেন্ট রাইটিং এর বড় একটা বিষয়টা কিন্তু আমাদের ইনফরমেশন কালেকশন বলতে পারেন। হ্যাঁ, তো ইনফরমেশন কালেকশন আরো অনেক টুল আছে, অনেক সার্ভিস আছে, গুগলেরই অনেক সার্ভিস আছে যা সম্পর্কে আমার নিজেরও আইডিয়া নাই। সো ইন ফিউচারে দরকার হইলে আপনারা দেখবেন যে আপনারা নিজেই বের করে ফেলেছেন। হ্যাঁ, সো এটা নিয়ে আসলে নাই। আমি তাহলে আপাতত আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই নাকি? সবাই আর একটা বিষয়, সবাই একটু আমরা একটা সময় ক্যামেরাটা অন করব। সেটা হচ্ছে আমি আপনাদের বলে দেই 3:25 আমি ক্যামেরাটা অন করব, সবাই একটু অন করব। আমরা একটা স্ক্রিনশট নেব, আর তার আগে দিয়ে বা তার পরে দিয়ে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আপনাদের সবার। কে কে আছেন একটু রেসপন্স করেন। আচ্ছা, জামিল ভাই আছেন, আমি দেখতে পাইছি। অঞ্জন রয় ভাই কি আছেন? আচ্ছা, যে কেউ না হয় একটু দেখে, আমার তো এই ট্যাব আবার ওই ট্যাবে যাওয়াটা সমস্যা, যে কেউ একজন দেখে আমাকে একটু বলেন। অঞ্জন রয় ভাই। ওকে, নাই ধরেন ভাই নাই, অঞ্জন রয় ভাই নাই। ওকে, এমডি শাওন ভাই। এখন আসলে এমডি শাওন ভাই কি আছেন? নাই। মেহেদি হাসান, তরিকুল ইসলাম ভাই, আর যেগুলো তো আগে থেকে নাই সেগুলো ইউজ হচ্ছে। মুশুরা আপু আছেন? ভাই আছে। ওকে। সোহাগ মিয়া ভাই নাই। ফরহাদ আক্তার, আমিউল আলম ভাই তো আছেন না? আনবির ভাই কেউ দেখতে পাচ্ছি। জয় ভাই মাঝে মধ্যে আসতেছেন, আজকে দেরি করে আসছেন, আবার চলে যাচ্ছেন। ভাই আছি। আমার না আপু কি আছেন আজকে? নাই মনে হয়। তানিয়া আক্তার আপুকে দেখতে আছে। সাদিয়া আপু আছেন? জি ভাই আছি। ফুজি আপু আছেন। রাজু ভাই আছেন। রাজু আছে ভাই, নাই। জি ভাই আছি। আমি কি জামিলের মতো? নূর মিনা ভাই আছেন। নূর ভাই আছেন। আচ্ছা, নতুন যারা বাদ করছেন, হ্যাঁ, যাদের ইনফরমেশন গুলো নাই তাদের ইনফরমেশন গুলো একটু দেন আমাকে, আমি ওইখানে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেই। আর যারা নতুন করতেছেন তাদের উদ্দেশ্যে আমি আবার একটা কথা বারবার বলতেছি যে তারা গিয়ে একটু রেজিস্ট্রেশন করে নেবেন। এলইডিপি গেলে পরে এলইডিপি আপনারা
ডিজিটাল মার্কেটিং এ রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আমাকে বলবেন, জানাবেন যারা নতুন জয়েন করতেছেন, কারণ আপনাদের সার্টিফিকেটের কিছু বিষয় আছে বা অন্যান্য কিছু বিষয় আছে। সো আপনাদের রেজিস্ট্রেশন করে আমাকে ইনফর্ম করবেন যে ভাই রেজিস্ট্রেশন হয়েছে, ঠিক আছে? আর নতুনরা একটু নাম, ফোন নাম্বার আর হচ্ছে জিমেইলটা এখানে চ্যাট বক্সে একটু দিয়ে দেন, তাছাড়া কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সটা হবে না। তো আজকে অনেকে আসছে, আমরা একটু পরিচিত হইতে দিতে পারতাম। দেন আমি বসে দেবেন এটার জন্য। হ্যাঁ, আমি গুগল অ্যালার্টের ওইটা চালু করছি, আমার পটেটো দিয়ে মেইল করে ভরে ফেলাইলো ওরা, বন্ধ করতে হবে। তাহলে ভাইয়া পার্ট টাইম এখন পটেটো ব্যবসায়ী হয়ে যান। কেউ কি দিচ্ছেন আসলে ইনফরমেশন গুলা? ইটের আমাদের তাছাড়া হচ্ছে অ্যাটেন্ডেন্স ঝামেলা, অ্যাটেন্ডেন্সে কিন্তু খুব ঝামেলা হবে। ওকে, ইনফরমেশন গুলা দেন আমাকে। আর 25-এ সবাই একটু ক্যামেরা, আমার তো সে ইনবক্স আপনার ভাই আপনার ই হয়েছে, অ্যাটেন্ডেন্সটা হয়েছে। ওকে, কাজী নিশাদ আহমেদ। ওকে ভাই, আপনার অ্যাটেন্ডেন্স কাজী নিশাদ ভাই, এটা কি আপনার জিমেইল 191-352-9@gmail.com? না আগে পিছে কিছু ছিল, মিস হয়ে গেছে? ওকে, মোটামুটি তাহলে সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হলো নাকি, না কারো বাদ আছে আর? হ্যালো, মেহেদি তানভীর ভাই, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার এখানে কি মেহেদি তানভীর নামে আছে? কথা বলেন, সমস্যা নেই, আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া। মেহেদি হাসান তানভীর, আপনার কি এটা লাস্টে 50 ফোন নাম্বারের শেষে? জি ভাইয়া। ভাই আমার ইমেলটা তো ঠিক করেন নাই। আচ্ছা, আমি মনে হয় কথা শুনতে পাচ্ছি, এখানে আমি আপনি আবার বলুন।
ভাই আমার অ্যাটেন্ডেন্সটা কি হয়েছে? হ্যাঁ মেহেদি তানভীর ভাই, আপনার জি ভাই। ফোন নাম্বার কত? জি ভাইয়া। আমি না আপনাদের কিছুই শুনতে পারতেছি না। আপনারা কি আমাদের কথা শুনতেছেন বা মেহেদি হাসান তানভীর ভাইয়ের কথা শুনতেছেন? আমি বলতেছি, আপনি শুনতেছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি ভাই, আমার অ্যাটেন্ডেন্সটা কি হয়েছে? আপনার ফোন নাম্বারের লাস্টে কি 50? হ্যাঁ 150। আপনি আজকে ফার্স্ট ক্লাস? না, আমি তো এর আগেও আরো 2টা ক্লাসে পার্টিসিপেট করছি। আপনি 2টা ক্লাসে পার্টিসিপেট করলেও মনে হয় অ্যাটেন্ডেন্স যখন নিয়েছি তখন ছিলেন, তখন হয়তো কোনো কারণে ইন্টারনেটের সমস্যার কারণে চলে যেতে হবে। জি ভাই, কিন্তু আমি তো ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে মনে আছে আপনার? কোন ক্লাসে বলতে, 1 মিনিট। ভাই 21 তারিখে ক্লাসে ছিলাম আমি। ওকে ভাই, করুক। আর সবাই একটু আমরা ক্যামেরাটা ওপেন করি। হ্যাঁ, ক্যামেরাটা ওপেন করে একটা স্ন্যাপ নেব। সবাই একটু ক্যামেরা ওপেন করেন সবার। মেহেদি ভাই আপনি একটু লিখে দিন কোন কোন ক্লাসে ছিলেন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো সবাই, দ্রুত দ্রুত। ভাই দেখা যাচ্ছে? একটু ক্যামেরা ওপেন করেন। আমার যদি এক ক্যামেরা আসতে পারতাম। হ্যাঁ স্পিকার অফ কর। আমি এখনো 50% লোকের ক্যামেরা অফ দেখতেছি। যারা ওপেন করছে তারা তো ওপেন করে। ভাই চলে যাবো, স্ক্রিনশট কি নিছেন? ওকে, তানিয়া আপু, জামিল ভাই, জান্নাত আপু আর ফৌজিয়া মজুমদার, এই 4 জন বাদে সবাই উঠছেন। আরেকবার ওপেন করেন। আমি লাস্ট একটা স্ন্যাপ নিয়ে আজকের মতো আর এটার ঝামেলা শেষ করি। যারা যারা উঠছেন তো উঠছেন, যারা উঠেন ছবিতে জানি না কি বলবো আমি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সো আমি আসলে আপনাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আপনাদের কিভাবে ইনফরমেশন গ্যাদার করবেন এটা আমি হয়তো আপনাদের দেখাইলাম। এখন আসলে আমি কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব বা কিছু আইডিয়া নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব যে এই আইডিয়াতে আসলে কাজ করলে পরে হয়তোবা আমরা সাকসেসফুল হইতে পারবো বা কিছু করতে পারবো। সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে
আসলে কোন জিনিসটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি বা কিছু, এটা হচ্ছে যে এই যে আমাদের, হ্যাঁ সোহান ভাই দেখতে পাইছি, আমি ইনপুট করে নেব। আমাদের জেনারেশনের যারা আছেন, আপনারা যারা আছেন, এরা যা গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে, কারো কেউ কেউ গ্রাজুয়েশনে পড়তেছেন, কেউ কেউ গ্রাজুয়েশন করতেছেন না, যাই হোক আমাদের কিন্তু একটা মানে আমরা অনেক বেশি কোন বিষয়টা নিয়ে সার্চ দেই বা কোন বেশি বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি, সেই বিষয়টা কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে শুরু করলে মেবি। আচ্ছা আজমিল আলম ভাই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা এটা, হ্যাঁ আজকে মাত্র 5 নম্বর ক্লাস ভাই। এখন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমার একটা শিডিউল করা আছে, হ্যাঁ, যে কি কি বিষয় নিয়ে আসলে আপনাদের কোন কোন ক্লাসে আলোচনা করব। তো আজকে আপাতত কিওয়ার্ড দিয়ে না, আজকে আসলে কিভাবে কি করব আমরা বা কি করতে পারি সেই বিষয়গুলো আলোচনা করি, দেখা যাক কতদূর কি যাইতে পারি। ঠিক আছে সামিউল আলম ভাই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলোচনা আসবো, অবশ্যই আসবো। কিওয়ার্ড রিসার্চ অনেক বড় একটা অধ্যায় এই ডিজিটাল মার্কেটিং। যাই হোক, কোন বিষয়টা নিয়ে যে কথা বলতেছিলাম, যে আমাদের এই জেনারেশনে কোন বিষয়টা নিয়ে আমরা বেশি সার্চ করি, সেটা হচ্ছে যে মোটামুটি আমি একটা এখানে একটা লিস্ট দাঁড়া করাইছিলাম যে নিয়ে হয় বা সার্চের যে অপশন গুলা বা যে বিষয়গুলো আছে সেগুলা বেশি কাজ করে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাকরি নিয়ে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কিছুতে ঘাটাঘাটি করতে আমরা পছন্দ করি, বা চাকরি নিয়ে আসলে যে কেউ যদি কন্টেন্ট রাইটিং শুরু করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আইডিয়া হতে পারে। আমি এখানে যে আইডিয়াগুলো বলতেছি, এই আইডিয়াগুলো হচ্ছে আপনারা যাতে কম কষ্টে আর কি কন্টেন্ট রাইটিংটা করতে পারেন। যেমন চাকরির কন্টেন্ট, হ্যাঁ, বিভিন্ন চাকরির পোস্ট, এক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টেন্ট লিখতে হইলো না। আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, যেমন ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট বিডি আছে, এরকম বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চাকরির যে নিউজগুলো, এগুলো নিউজ নিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে দিতে পারেন কন্টেন্ট। হ্যাঁ, কি হচ্ছে আপনাকে এই কন্টেন্টটা লিখতে হচ্ছে না, প্লাস চাকরি নিয়ে একটা কিন্তু ভালো ট্রাফিক আর কি আসে। আমাদের জব রিলেটেড সার্চটা বেশি হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সো কিন্তু একটা ভালো ট্রাফিক আমাদের আসতে পারে চাকরি নিয়ে একটা ওয়েবসাইট খুললে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কনসিস্টেন্সি রাখতে হবে। ধরেন আজকে 10টা চাকরি পোস্ট দিচ্ছেন আর 10 দিন কোনো খোঁজ নেই, পোস্ট দিলেন না, সেক্ষেত্রে কিন্তু একটা সময় ট্রাফিক আসবে, আপনার ওয়েবসাইটে আসলে ট্রাফিক আসবে। সো ট্রাফিক আসার পরে দেখবেন যে ট্রাফিক আসার পরে দেখবেন যে আসলে যদি এরকম কনসিস্টেন্সি না পায় তখন আপনার ওয়েবসাইটে কিন্তু লোকজন থাকবে না। সো চাকরি রিলেটেড আপনার একটা ওয়েবসাইট খুলতে পারে, সেটা প্রাইভেট চাকরি হইতে পারে, গভর্নমেন্ট চাকরি হইতে পারে, চাকরি পোস্ট গুলো দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো কন্টেন্টের আপনার আইডিয়া পেতে পারি। হ্যাঁ, আর চাকরির যে বিষয়টা সেটা হচ্ছে এটা কোনো কপিরাইট নাই, কারণ চাকরি যেটা সংস্থা, একটা চাকরি সংস্থা যদি কোনো চাকরি পোস্ট করে সেটা কিন্তু হুবহু সব জায়গাতে একই পোস্ট করা হয়, এটা কন্টেন্ট রাইট ইস্যু নাই। আর একটা কোম্পানির চাকরি পোস্ট আপনি আপনার ওয়েবসাইটে দেবেন, তাতে কিন্তু সেই কোম্পানির লাভ হচ্ছে, তাদের যে আলটিমেট গোলটা ফিল আপ হচ্ছে। সো সেক্ষেত্রে তারাও সমস্যা করবে না, আপনি কিন্তু খুব ইজিলি এই কন্টেন্ট রাইটিং দিয়ে আসলে ফিচার করতে পারেন। আর একটা কথা, যে চাকরির ওয়েবসাইট করলে পরে আপনাদের মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে সময়টাকে ইনভেস্ট দিতে হবে। বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ খবর রাখতে হবে, সেসব জায়গায় যেসব পোস্ট হয়েছে ওগুলো কপি পেস্ট করে এনে আপনার ওয়েবসাইটে দিতে হবে। আপনারা যদি আসলে ওয়েবসাইটটা দাঁড়া করে ফেলাইতে পারেন, তারপরে মানে অনেকেই বাংলাদেশের যে যেমন অনেকগুলো চাকরি ওয়েবসাইট আছে, এরা কিন্তু বিভিন্ন লোক এখানে জব করে, এসব বিভিন্ন করার জব করে। সো এটা একটা আইডিয়া হইতে পারে। আমি জাস্ট খালি আপনাদের মাঝে আইডিয়া শেয়ার করতেছি যে কি কি আইডিয়া দিয়ে আসলে কন্টেন্ট রাইটিং আপনারা শুরু করতে পারেন, এটা একটা আইডিয়া হইতে পারে চাকরিটা।
কিভাবে কি এইসব ওয়েবসাইটে অ্যাডসেন্স এর একটা ইনকামের একটা বিষয় আমি দেখাই, কিভাবে আসলে ওয়েবসাইট থেকে কেমন আর্ন করা যায় বা কেমন ট্রাফিক আসলে পরে কি কেমন আর্ন হয়, সেটা আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দেখাই। ঠিক আছে, এখানে হয়তো অনেকের ওয়েবসাইট আছে, অনেকেই জানেন, কিন্তু অনেকের সাথে আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট মানে অন এভারেজ বাংলাদেশি একটা হিসাব দেখাচ্ছি। স্ক্রিন কি শেয়ার করা? দেখেন একটা হিসাব দেখাই। ধরেন আপনার ওয়েবসাইট, আপনি যে কোনো বিষয় নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, এই ওয়েবসাইটের প্রতি মাসে ট্রাফিক হচ্ছে 1 লাখ লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করে। আমি আবার বলতেছি যে 1 লাখ কিন্তু ট্রাফিক চাকরি রিলেটেড বলেন বা যে কোনো ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে, এটা কোনো বড় ব্যাপার না। একটা মাসে 1 লাখ লোক ভিজিট করে, এটা খুব বড় বিষয় না। তো 1 লাখ লোক ভিজিট করলে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে পরে আপনাকে সর্বনিম্ন যে রেভিনিউটা আসবে সেটা হচ্ছে প্রতি 1000 জনে আর কি $1। তো 1000 দিয়ে আমি ভাগ করতে করি, $100 মতো আসবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে সর্বনিম্ন। গুগল অ্যাডসেন্সটাকে যদি আপনারা খুব ইজিলি মানে মডিফাইড করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে $1 থেকে $3.5 মতো আসবে। সো $350 প্রতি মাসে 1 লাখ ট্রাফিক থেকে আসলে ইনকাম করা সম্ভব শুধুমাত্র অ্যাডসেন্স দিয়ে। আমি আবার বলতেছি শুধুমাত্র অ্যাডসেন্স দিয়ে। আর একটা ওয়েবসাইটে কিন্তু মেইন ইনকামই যে অ্যাডসেন্স তা কিন্তু না। হ্যাঁ, সো $350 যদি আপনি টাকাতেও কনভার্ট করেন, এইটা সরি এটা আসবে হচ্ছে প্রতি মাসে যদি আপনার 1 লাখ ভিজিটর আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে। কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু মেইন আর্নিং এই অ্যাডসেন্স দিয়ে না। এখানে হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, হতে পারে যে চাকরির জন্য ওয়েবসাইট বিডিজবস, আপনি যখন একটা চাকরির জন্য পোস্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার কিছু টাকা দিতে হবে তাদেরকে, যেমন বিক্রয়.com কিছু বিক্রি করতে যাবেন তাদেরকে টাকা দিতে হবে। এরকম বিভিন্ন আসলে আর্নিং সোর্স আছে। আমি জাস্ট খালি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম যে এরকম চাকরির ক্ষেত্রে চাকরির ওয়েবসাইট গুলার খুব বেশি ট্রাফিক আসে বাংলাদেশের প্রেক্ষাপটে, এর জন্য এই কাজটা করতে পারে। আর এইখানে এই হিসাব অ্যাপ্রক্সিমেট দিলাম আমি, 100% কখনো এক দিলাম না। যেমন ধরেন এমনও কিছু আছে যে এমনও দেশের আছে যে দেশের ভিজিটর আসবে, আর অন্য আরেকটা দেশ আছে সেই দেশের ধরেন 15 জন ভিজিটর আসবে, দুইটার সেম রেভিনিউ তাকে দেবে। সো আসলে এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিলাম। আর আবার একটা কথা বলতে পারি, আপনাদের যে শুধুমাত্র বাংলাদেশের জব প্রেক্ষাপটে শুরু করবেন সেটাও না। বাংলাদেশে অনেকেই আছে যারা হচ্ছে ইন্ডিয়ান জব সাইট নিয়ে কাজ করেন। ইন্ডিয়ান জব সাইট নিয়ে কিভাবে কাজ করেন সেটা হচ্ছে তাদের বিভিন্ন ওয়েবসাইট ফলো করে, ইন্ডিয়ার বিভিন্ন ওয়েবসাইট জব রিলেটেড ওয়েবসাইট তারা ফলো করে, তারপর সেখান থেকে তাদের কান্ট্রিকে টার্গেট করে ওইখানে আসলে জব পোর্টাল গুলা চালায়। এতে কি হয়, ইন্ডিয়ার দেখেন ইন্ডিয়া কিন্তু 150 কোটি, বাংলাদেশে 20 কোটি। তো তার ট্রাফিকটা কিন্তু আরো বেশি বা তার বিজনেসটা কিন্তু আরো বেশি বা বড়, কিন্তু সেম ভাবে তার কম্পিটিশনও কিন্তু বেশি থাকে। তো এইভাবে আসলে এটা একটা আইডিয়া শেয়ার করলাম, আপনারা যে কেউ ইচ্ছা করলে শুরু করতে পারেন। ভাইয়া সেক্ষেত্রে তো আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেটা ম্যানেজমেন্টও শিখতে হবে। হ্যালো, আচ্ছা আপনারা সবাই কি জয় ভাইকে শুনতে পাচ্ছেন না? আমার সমস্যা হচ্ছে। হ্যালো।
আচ্ছা, আপনি কি রেসপন্স করেন ভাই? ভাই আমরা শুনতে পাচ্ছি, মেবি আপনারই কোনো প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি, আমারই সমস্যা। আমি আবার লিড নিয়ে আবার আসতেছি। তো লিড নিলে পরে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমার এই ইনফরমেশন গুলো। আচ্ছা, মিনিমাম কত ভিজিটর আসলে রেভিনিউ আসা স্টার্ট হবে? তানভীর ভাই, আমি আবার বলতেছি যে আপনার এইটার কোনো ধারণাই নাই। হ্যাঁ, অনেকে খুব কম ভিজিটর দিয়ে অনেক রেভিনিউ করতে পারে, কারণ তাদের সেই ভিজিটর গুলা কোয়ালিটিফুল। এটা আসলে আমরা আস্তে আস্তে শিখবো। বা অনেকে বলেন যে ভাই আমার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক হলে পরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, সেটাও শিখবো। যে অনেকে দেখবেন খুবই কম ট্রাফিক, তারপরেও তাদের কন্টেন্টটা ইউনিক হওয়ার জন্য খুব ইজিলি তারা মনিটাইজেশন পায়। আর অনেকের ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক হওয়ার পরেও মনিটাইজেশন পায় না। সো আমরা কখন আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, কখন রেভিনিউ আসবে, এটা আসলে আস্তে আস্তে দেখবো। আপনার কন্টেন্ট রেভিনিউ, আমি আবার বলতেছি, রেভিনিউ বলেন সবকিছু বলেন, এগুলো আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপর আসলে নির্ভর করে। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, আমি লিভ নিয়ে আবার জয়েন করব, কারণ হচ্ছে আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আমি তার আগে যে চ্যাটের যে বিষয়টা, আমি এই ইনফরমেশন গুলো কালেক্ট করে নিই, কারণ আবার জয়েন করলে আমি জানতে পারবো না। হ্যাঁ, জান্নাত আপু, আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন। ডেট অফ বার্থ দরকার নেই আমাদের। ফোন, জিমেইল, আপনার জিমেইল আর নামটা পাইছি, কিন্তু ফোন নাম্বার পাইনি। ফোন নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার ইমেল ঠিক হয়ে গেছে তো জামিল ভাই? আপনার ইমেল তো ঠিক হয়ে যাওয়ার কথা। আমি তো এই শিটটা অফিসের সাথে শেয়ার, তো হয়ে যাওয়ার কথা আমি যতদূর জানি। দূষণ ভাই, আচ্ছা, না হয় আমরা হচ্ছে ব্রেক নিয়ে একটা, হ্যাঁ, ব্রেকের পরে আবার শুরু করি, কি বলেন সবাই? অনেকক্ষণ ধরেই কথা বলতেছি, ব্রেকের পরে আসলে আরো কিছু আইডিয়া আপনাদের দেখাবো, আর কিছু আপনাদের দেখাবো, যেটা ভালো মনে করেন। না ভাই, আমার ইমেলটা কি অ্যাড করছেন? নতুন যেটা দিছিলাম টিউব পুরো দেখে ভালো। আই থিংক ভাই শুনতে পাচ্ছি না। আপনারা 4টার দিকে, 4:05 হচ্ছে আবার শুরু করি। হ্যাঁ ভাই, কি শুনতে পাচ্ছেন? আর যারা আসলে নতুন তারা জানেন না, সেটা হচ্ছে ব্রেকের সময় আসলে আমরা এখান থেকে লিভ নেব না, এখানেই থাকবো। ক্যামেরা, মাইক্রোফোনটা মিউট করে থাকবো এখানে। লিভ নিলে অনেক ঝামেলা আছে, হয়তো অনেককে আমি বলছি বা অনেকেই জানেন। তো মাইক্রোফোনটা মিউট করে এখানে থাকেন সবাই। আমরা তাহলে 4:05 থেকে আসলে শুরু করবো।